দর্শক আমন্ত্রণ রাতের বাংলাদেশে। শুরুতেই জানাবো শিরোনামগুলো। দেশের 6 জেলায় ঝড় ও বজ্রাঘাতে 12 জনের মৃত্যু। সুনামগঞ্জে শিক্ষার্থী সহ নিহত 5, আহতরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। হামও উপসর্গ নিয়ে আরও 4 শিশু মৃত্যু। বিগত 2টি সরকার যথাসময়ে টিকা না দিয়ে ক্ষমাহীন অপরাধ করেছে বললেন প্রধানমন্ত্রী। সন্তানহারা বাবা মায়ের কাছে দুঃখ প্রকাশ। সারা দেশে শিশুদেরকে হামের টিকা না দেওয়ার ফলে বিগত ইমিডিয়েট 2টি সরকারের জীবন বিনাশী ব্যর্থতা মনে হয় ক্ষমাহীন অপরাধ। প্রিয় সন্তানদেরকে হারিয়েছেন সেই সকল পিতা মাতা এবং স্বজনদের কাছে আমি ব্যক্তিগতভাবে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। রাষ্ট্র ব্যবস্থার উপর জনগণের আস্থা ফিরিয়ে এনেছে সরকার। 2 মাস পূর্তিতে প্রেস উইংয়ের ব্রিফিং। সংকট ধামা চাপা দেওয়ার অভিযোগ জামায়াত আমিরের। পাম্পে তেল সংগ্রহকে কেন্দ্র করে সাতক্ষীরা, ঠাকুরগাঁও, নাটোরের সংঘর্ষ, সড়ক অবরোধ। মূল্যস্ফীতির শঙ্কায় বাড়ানো হচ্ছে না তেলের দাম, জানালেন উপদেষ্টা। কয়েক ঘন্টার ব্যবধানে আবারও হরমুজ প্রণালী বন্ধ করল ইরান। নির্দেশ অমান্য করায় 2টি বাণিজ্যিক ট্যাঙ্কারে আইআরজিসির হামলা। এছাড়াও রাতের বাংলাদেশে আরও থাকছে সাইলেন্ট এক্সপেল বিধান তুলে দেওয়ার নির্দেশ শিক্ষামন্ত্রীর। যমুনা টেলিভিশন দৃষ্টি আকর্ষণ করলে নেওয়া হয় তাৎক্ষণিক সিদ্ধান্ত। 2 জুলাই থেকে শুরু এইচএসসি পরীক্ষা। ইন্টারমিডিয়েট পরীক্ষা এইচএসসি সেটা আমরা জুলাই 2 তারিখে শুরু করব এবং উইক আমরা তাদের রুটিন দিয়ে দিচ্ছি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আর সঙ্গে আছি আমি ছোঁয়া খন্দকার। দেশের 6 জেলায় ঝড় ও বজ্রাঘাতে মৃত্যু হয়েছে 12 জনের। এর মধ্যে সুনামগঞ্জেই 1 শিক্ষার্থী সহ নিহত হয়েছে 5 জন। এছাড়া রংপুর, ময়মনসিংহ, হবিগঞ্জ, নেত্রকোনা ও কিশোরগঞ্জে মারা গেছে আরও 7 জন। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। সকালের ঝকঝকে রোদে জীবিকার টানে মাঠে নেমেছিলেন কৃষকরা। সুনামগঞ্জের বিভিন্ন হাওরাঞ্চলে হঠাৎ শুরু হয় ঝড় ও বজ্রপাত। মুহূর্তেই নিভে যায় 1 শিক্ষার্থী সহ 4 কৃষকের প্রাণ। দুপুরে ধর্মপাশা, জামালগঞ্জ ও দিরাই উপজেলায় হাওরে ধান কাটার সময় ঝড়ের সাথে বজ্রাঘাতে নিহত হন কলেজ শিক্ষার্থী হাবিবুর রহমান সহ 3 কৃষক রহমতুল্লাহ, লিটন মিয়া ও নূর জামাল। এছাড়া তাহিরপুর উপজেলায় হাওরে হাঁস চড়ানোর সময় বজ্রাঘাতে মৃত্যু হয় আবুল কালাম নামের আরও একজনের। আলাদা এসব ঘটনায় আহত হয়েছে 5 জন। এখন পর্যন্ত বজ্রপাতে সুনামগঞ্জ জেলায় 5 জনের মৃত্যুর খবর আমরা নিশ্চিত হয়েছি। এর মধ্যে 2 জন হচ্ছে ধর্মপাশা, 1 জন জামালগঞ্জ, 1 জন তাহিরপুর এবং 1 জন দিরাই। রংপুরের মিঠাপুকুর উপজেলার সখীপুর গ্রামে বজ্রাঘাতে নিহত হয়েছেন 2 জন। স্থানীয়রা জানায়, বৃষ্টির মধ্যে ছোট শালমারা বিলে মাছ ধরছিলেন মৎস্যজীবীরা। তা দেখতে ভিড় করে শিশুসহ 15 থেকে 20 জন। হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলে মৃত্যু হয় কৃষক তালেব ও জেলে মিলন মিয়ার। এ সময় 3 শিশুসহ আহত হয় অন্তত 10 জন। তাদেরকে উদ্ধার করে মিঠাপুকুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। 3 শিশুর অবস্থা গুরুতর হওয়ায় তাদের পাঠানো হয় রংপুর মেডিকেলে। এদিকে ময়মনসিংহের গৌরীপুরে ধান খেতে কাজ করার সময় 1 কৃষক এবং গফরগাঁওয়ে মাঠ থেকে গরু আনার সময় বজ্রাঘাতে 1 বৃদ্ধের মৃত্যু হয়েছে। এছাড়া নেত্রকোনা ও হবিগঞ্জে প্রাণ গেছে আরও 2 জনের। সাইফ আহমেদ, যমুনা নিউজ। বিগত 2টি সরকার যথাসময়ে হামের টিকা না দিয়ে ক্ষমাহীন অপরাধ করেছে। বর্তমান সরকারের চেষ্টায় হামের প্রকোপ কিছুটা কমানো গেছে, একথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। হাম ও উপসর্গ নিয়ে সন্তান হারানো পরিবারগুলোর কাছে গভীর দুঃখ প্রকাশ করেন সরকার প্রধান। স্বাস্থ্য খাতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ধাপে ধাপে জিডিপির 5% বরাদ্দ দেওয়া হবে, করা হবে স্বাস্থ্য বিমাও।
হাম প্রতিরোধযোগ্য রোগ, কিন্তু গত 1 মাসে এই হামে শিশু মৃত্যু ও আক্রান্ত ভয়াবহ রূপ নিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে জরুরি টিকাদান কর্মসূচি গ্রহণ করেছে সরকার। করার জন্য সবিনয় অনুরোধ। রাজধানীতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তাদের সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিগত 2টি সরকারের অবহেলায় হামের অবনতি হয়েছে। সারা দেশে শিশুদেরকে হামের টিকা না দেওয়ার ফলে বিগত ইমিডিয়েট 2টি সরকারের জীবন বিনাশী ব্যর্থতা মনে হয় ক্ষমাহীন অপরাধ। বর্তমান সরকার সারা দেশে জরুরি ভিত্তিতে হামের টিকা দিয়ে তড়িৎ ব্যবস্থা নেওয়ায় আল্লাহর রহমতে পরিস্থিতি অবনতি কিছুটা রোধ করা সম্ভব হয়েছে। প্রিয় সন্তানদেরকে হারিয়েছেন সেই সকল পিতা মাতা এবং স্বজনদের কাছে আমি ব্যক্তিগতভাবে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। উন্নত চিকিৎসা ব্যবস্থা রাজধানী কেন্দ্রিক হওয়ায় সঠিক সেবা পাচ্ছেন না সবাই। তাই চিকিৎসা ব্যবস্থা বিকেন্দ্রীকরণ, স্বাস্থ্য বীমা ও হেলথ কার্ডের পরিকল্পনার কথা জানান প্রধানমন্ত্রী। বলেন, স্বাস্থ্যসেবা জবাবদিহিতার আওতায় এনে নাগরিকদের অধিকার নিশ্চিত করতে হবে। দুঃখজনক হলেও সত্য, বর্তমানে বিশেষজ্ঞ চিকিৎসক, বিশেষায়িত হাসপাতাল অথবা উন্নত ল্যাব প্রায় সবকিছুই শহর কেন্দ্রিক, কিংবা আরও সুনির্দিষ্টভাবে যদি আমরা বলতে চাই তাহলে অবশ্যই রাজধানী ঢাকা কেন্দ্রিক। শহর এবং গ্রামাঞ্চলে স্বাস্থ্যসেবা প্রাপ্তির ক্ষেত্রে বৈষম্য দূর করা বর্তমান সরকারের অন্যতম একটি প্রায়োরিটি। বৈষম্য দূর করে স্বাস্থ্যসেবার বিকেন্দ্রীকরণের লক্ষ্যে আমরা ইতিমধ্যেই পদক্ষেপ গ্রহণ এবং বাস্তবায়নের কাজও ধীরে ধীরে শুরু করেছি। বর্তমান সরকার ক্রমান্বয়ে স্বাস্থ্য খাতে জিডিপির 5% বরাদ্দ দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছে। অনুষ্ঠানে তারেক রহমান চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত ও জীবনমান উন্নয়নের কথাও বলেন। সেজন্য আমরা সরকারের পক্ষ থেকে চেষ্টা করব এই বিষয়টি কিভাবে ইমিডিয়েটলি অ্যাড্রেস করা যায়। সফলভাবে দায়িত্ব পালনের জন্য অনুষ্ঠানে চিকিৎসকদের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী। করার ফলে সেবা গ্রহীতার সংখ্যা উল্লেখযোগ্য। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। মহামারী আকার ধারণ করেছে হাম। বর্তমান পরিস্থিতি স্বাস্থ্যগত জরুরি অবস্থা জারির পর্যায়ে পৌঁছেছে, এমন দাবি জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার মুস্তাক আহমেদের। বলেছেন, হামের চতুর্মুখী ব্যাপকতা কমতে 1 থেকে 1.5 মাস সময় লাগতে পারে। পুরোপুরি নিয়ন্ত্রণে আসতে লাগবে আরও দীর্ঘ সময়। দ্রুত সারা দেশে গণ টিকাদান কর্মসূচি চালুর পরামর্শ দিয়েছে ডক্টরস প্ল্যাটফর্ম ফর পিপলস হেলথ। গত 24 ঘন্টায় হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে 4 শিশুর, আক্রান্ত 942 জন। হামে এত মৃত্যু, এত ভয়াবহ পরিস্থিতি 2 যুগেও দেখেনি দেশের মানুষ। 1 মাসেই প্রাণহানি 2 শতাধিক শিশু। ছোঁয়াচে রোগটিতে আক্রান্ত 20,000-এরও বেশি। হাসপাতালেই এখনও চিকিৎসাধীন 3,000-এর বেশি রোগী। হামের বর্তমান অবস্থাকে মহামারী আখ্যা দিলেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার মুস্তাক আহমেদ। এই অবস্থায় করণীয় নিয়ে সংবাদ সম্মেলন করে ডক্টরস প্ল্যাটফর্ম ফর পিপলস হেলথ। পাবলিক হেলথ এমার্জেন্সি বলি তো অবশ্যই হয়েছে। পাবলিক হেলথ এমার্জেন্সি আমি মুখে বলি, স্বীকার করি না করি, এই যে আপনার সরকার যে স্বাস্থ্যগত কাজগুলো করছে এগুলো সবই জরুরি ভিত্তিতে। গোটা বাংলাদেশে হাম শেষ হতে অনেক সময় লাগবে, কিন্তু এই যে বাড়তিটা কিন্তু উল্লেখযোগ্যভাবে কমে যাবে। 1 মাস লাগে আপনার ইমিউনিটি তৈরি হতে, আর মৃত্যুটা কমতে কিন্তু আমাদের হয়তো আরও 1 মাস সময় লাগবে, কারণ ক্রিটিক্যাল রোগীরা হাসপাতালে ভর্তি হওয়া থেকে শুরু করে বাসায় থাকে, এর সময় লাগে। চিকিৎসকরা বলছেন, র্যাশ দেখা দেওয়ার 4 দিন আগেই হাম ছড়াতে পারে। তাই জ্বর এলেই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার আহ্বান জানান বিশেষজ্ঞরা। তাদের মতে প্রাথমিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছানো, টিকা নিয়ে গুজব মোকাবেলায় সচেতনতা বাড়াতে হবে। অবিলম্বে সারা দেশে বিশেষ করে গণটিকাদান কর্মসূচি চালু করতে হবে, যাতে কোনো শিশুই টিকার বাইরে না থাকে। যারা প্রতিরোধযোগ্য এই শিশু মৃত্যুর জন্য দায়ী তাদেরকে চিহ্নিত করতে হবে ও তাদেরকে শাস্তি দিতে হবে। টিকা থাকা সত্ত্বেও কিন্তু টিকা দেওয়া হয় না, যেটা 57 হয়ে গেছে। কিন্তু যেটা আমি আগেই বলেছি, এটা খুব ছোঁয়াচে রোগ, এই জন্য কমসে কম 95% এলিজিবল যারা তাদেরকে টিকা দিতে হয়। বিশেষজ্ঞদের মতে স্বাস্থ্য খাতেও বৃদ্ধি করতে হবে বরাদ্দ। বাজেটের অন্তত 15% এবং জিডিপির 5% স্বাস্থ্য খাতে বরাদ্দ নিশ্চিত করার পরামর্শ তাদের। বিশেষায়িতভাবে চিকিৎসকদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে কিনা। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্র ব্যবস্থার উপর জনগণের আস্থা ফিরিয়ে এনেছেন সরকারের 2 মাস পূর্তি উপলক্ষে। এই কথা বললেন মুখপাত্র মাহদি আমিন। প্রধানমন্ত্রীর কার্যালয়ে ছিল প্রেস উইংয়ের ব্রিফিং।
তিনি বলেন, একটি নির্দিষ্ট গোষ্ঠী বহুমুখী মিথ্যাচার করলেও সচেতন নাগরিকদের কারণে তাদের অপচেষ্টা ব্যর্থ হয়েছে। গণমাধ্যম ও মত প্রকাশের স্বাধীনতা উপভোগ করছে মানুষ। বিরোধী দলের সমালোচনা করে তিনি বলেন, তারা মূল কাজ না করে হট্টগোল ও গুজবের মতো বিকল্প বেছে নিয়েছে। সরকারের প্রধানমন্ত্রী পদের কর্তব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর রাষ্ট্র পরিচালনার দায়িত্বে বিএনপি। সরকার গঠনের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করছে দলটি, যার মধ্যে অন্যতম ফ্যামিলি ও কৃষক কার্ড সহ খাল খনন কার্যক্রম। প্রধানমন্ত্রীর কার্যালয়ে সরকারের ক্ষমতা গ্রহণের 2 মাস পূর্তি উপলক্ষে ব্রিফিং। প্রেস উইংয়ের এই আয়োজনে কথা বলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন, যেখানে উঠে আসে সরকারের বিভিন্ন উদ্যোগ আর প্রতিশ্রুতি বাস্তবায়নের কথা। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এখন দেশের মানুষের সে আস্থা ও বিশ্বাস ফিরিয়ে এনেছেন। সরকারের ভুল ত্রুটি তুলে ধরা ও জনকল্যাণকর উদ্যোগের পাশে থাকতে সাংবাদিকদের আহ্বান জানান প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র। এ সময় বিরোধী দলের ভূমিকা নিয়েও সমালোচনা করেন তিনি। ফ্যাসিবাদের দীর্ঘ সময় এবং গত প্রায় 1.5 বছরের অন্তর্বর্তী সরকারের সময় একটি নির্দিষ্ট গোষ্ঠী পরিকল্পিতভাবে বহুমুখী অপপ্রচারে লিপ্ত থাকলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে অসংখ্য সচেতন নাগরিক প্রচারণার বিরুদ্ধে জোরালো প্রতিরোধ গড়ে তুলেছেন। সরকার যে সমস্ত ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করেছে, বিরোধী দল সেই কাজের জন্য সামগ্রিকভাবে সহযোগিতা করবে। কিন্তু আমরা দেখতে পেলাম তারা সেটি না করে সংসদে হট্টগোল করা, রাজপথে আন্দোলনের হুমকি, গুজব অপপ্রচার ছড়ানো সহ বিকল্প পথ বেছে নিয়েছে। ব্রিফিংয়ে মাহাদি আমিন বিগত 2 মাসে সরকারের 60 উদ্যোগ নিয়ে কথা বলেন। ব্রিফিংয়ে উঠে আসে জ্বালানি সংকট ও হাম সংক্রমণের প্রসঙ্গ। বৈশ্বিক জ্বালানি সংকটের মধ্যেও সরকার জ্বালানি তেলের দাম না বাড়িয়ে এখন পর্যন্ত সর্বোচ্চ নিয়ন্ত্রণে রেখেছে। বহুমুখী পদক্ষেপের ফলে সামগ্রিকভাবে যে কোনো দেশের তুলনায় বাংলাদেশের তেলের দাম যথেষ্ট কম রয়েছে। দীর্ঘদিন বন্ধ থাকার পর হামের টিকাদান কর্মসূচি চালু হয়েছে, লক্ষ্য দ্রুততম সময়ে সারা দেশে সেটি প্রদান করা। মাহাদি আমিন দাবি করেন, গণমাধ্যম ও মত প্রকাশের অবাধ স্বাধীনতা উপভোগ করছে সবাই। এর অপব্যবহার করে অনেকে প্রধানমন্ত্রীকে নিয়ে মিথ্যাচার করছে বলেও মন্তব্য করেন তিনি। সরকারের লক্ষ্য একটি উদার ও গণতান্ত্রিক সমাজ নির্মাণ করা, যেখানে কোনো ভিন্ন মত অবমূল্যায়িত হবেন না। মুক্ত ও নিরাপদ মত প্রকাশ, স্বাধীন গণমাধ্যম এবং বাধাহীন চিন্তার পরিবেশ নিশ্চিত করতে গত 2 মাসে এর কোনো ব্যত্যয় ঘটেনি। এমনকি মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়েও মিথ্যা অপপ্রচার ও অশালীন আচরণ করছেন অনেকেই, যা নজিরবিহীন। সবাই মুক্ত ও নিরাপদে মত প্রকাশ করছেন, এমনকি একটি চিহ্নিত গোষ্ঠী হীন ও রাজনৈতিক স্বার্থে এর অপব্যবহার করছে। তবুও অটুট রয়েছে বহুমত ও কণ্ঠের পূর্ণাঙ্গ স্বাধীনতা। ব্রিফিংয়ের পর সাংবাদিকদের কোনো প্রশ্ন না নিয়েই অনুষ্ঠানস্থল ত্যাগ করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। সরকার গণভোটের রায় বাস্তবায়নের আন্দোলন দমন করার চেষ্টা করলে জনগণকে সাথে নিয়ে তা প্রতিহত করা হবে, এমন হুঁশিয়ারি দিয়েছেন জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় জোট নেতারা। এর আগে রাজধানীর তেলের পাম্প ও শিশু হাসপাতাল পরিদর্শন করে ক্ষোভ প্রকাশ করেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। শনিবার বিকেলে রাজধানীর বিজয়নগর পানির ট্যাঙ্ক মোড়ে 2য় দফা কর্মসূচির অংশ হিসেবে গণভোটের রায় বাস্তবায়ন, জ্বালানি সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সহ জনদুর্ভোগ লাঘবের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও গণমিছিলের আয়োজন করে 11 দলীয় ঐক্যজোট। গণভোটের রায় মেনে না নিলে সরকারকে কঠিন পরিণতির হুঁশিয়ারি দেন জামায়াত ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম। এ সময় জোটের নেতারা বলেন, সরকার চোখ রাঙিয়ে গণভোটের রায় বাস্তবায়নের আন্দোলন দমন করার চেষ্টা করলে জনগণকে সাথে নিয়ে তা প্রতিহত করা হবে। গণভোটের জনরায়ের আলোকে ওই জুলাই সনদ এই বিএনপি সরকার বাস্তবায়ন করবে না। অতএব তাদেরকে বাস্তবায়ন করাতে হবে। জনগণ রায় দিয়েছে, এই সংসদের দায়িত্ব গণভোটের রায় বাস্তবায়ন করা। ফ্যাসিবাদের আমলের মতো রাজপথে যদি মোকাবেলা করতে আসেন, এই জনগণ তার বিরুদ্ধে প্রতিরোধ করবে। সংসদ চলবে আগামীকাল থেকে, সেখানে ঘোষণা দেন যে আমরা রায় বাস্তবায়ন করার জন্য সংবিধান সংস্কার করব। আর যদি না করেন, আগামী দিনে আন্দোলনের জন্য মোকাবেলা প্রস্তুত হন। আমরা হাসিনাকে 16 বছর সুযোগ দিয়েছি, সেই শক্তি আমাদের নাই।
সমাবেশ শেষে গণমিছিল বের করে 11 দলীয় ঐক্য। মিছিলটি কাকরাইল হয়ে নগরীর গুরুত্বপূর্ণ মোড় প্রদক্ষিণ করে। এর আগে দুপুরে রাজধানীতে তেলের পাম্প পরিদর্শন করেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, পাম্পগুলোর চাহিদার 3 ভাগের 1 ভাগ জ্বালানি পায়, সে কারণেই এই সংকট। আগে প্রতিদিন তারা 3 গাড়ি তেল পাইতেন, এই সংকট সৃষ্টি হওয়ার পরে দেওয়া হয় 1 গাড়ি। এইটা দিয়ে তারা 24 ঘন্টা কাভার করতে পারেন না। যত সময় তাকে দেন, যখন থাকে না তখন তারা বন্ধ করতে বাধ্য হয়। অথচ সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে আগের স্বাভাবিক সময়ের চাইতে এখন তেল অনেক বেশি বিক্রি হচ্ছে। এদিন হামাক্রান্ত শিশুদের দেখতে রাজধানীর শিশু হাসপাতালে যান জামায়াতের আমির। বলেন, সংসদে সরকারি দলের কথায় মনে হয় দেশে কোনো সমস্যা নেই। সরকারকে ট্যাক্সের হিসেব অনুযায়ী কাজ করার আহ্বান জানান তিনি। স্বাস্থ্যকে লুটপাট করে একদিকে খাওয়া হয়েছে, আবার সরকারগুলো এটাকে যথাযথ গুরুত্ব দেয়নি। অথচ একটা দেশের 2টা কাজ সবচেয়ে বেশি প্রাধান্য পাওয়ার কথা, একটি হচ্ছে শিক্ষা, দ্বিতীয়টি হচ্ছে স্বাস্থ্য। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নড়বড়ে বলেও মন্তব্য করেন জামায়াতের আমির। ঘরের দরজা ভেঙে মেয়েটাকে কিডন্যাপ করে নিয়েছে কিছু দুর্বৃত্ত। আমরা খবর পেয়েছি তারা রাজনৈতিক পৃষ্ঠপোষকতা এই দুর্বৃত্তপনা করেছে। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। এদিকে জামায়াতে ইসলামীর আমির অভিযোগ করেছেন, ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ আটকে দেওয়ার মাধ্যমে কার্যত ব্যাংক ডাকাতদের আবারও ফিরিয়ে আনার তৎপরতা চলছে। বিকালে মগবাজারে আল ফালা মিলনায়তনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মেলনে এই মন্তব্য করেছেন তিনি। জানান, অর্থ পাচার ও লুটপাটের সংস্কৃতি এখনো বন্ধ হয়নি। বলেন, যে কারণে অতীতে দুর্বৃত্তপনা হয়েছে, অর্থনৈতিক ও শিল্পের ময়দানে হুবহু এখনো তা চালু আছে। জ্বালানি সংকট প্রসঙ্গে ডাক্তার শফিকুর রহমান বলেন, সংসদের সব তেল ঢুকে গেছে, তাই বাইরের সংকট। সরকারকে সঠিক তথ্য দেওয়ার আহ্বান জানান তিনি। সাতক্ষীরায় ফিলিং স্টেশনে সিরিয়াল নিয়ে দুপক্ষের সংঘর্ষে আহত হয়েছেন 3 জন। পুলিশ জানায়, সদর উপজেলার লস্কর ফিলিং স্টেশনে বেলা 12টার সময় প্রথম শিফটের তেল দেয়া বন্ধ করা হয়। এ সময় সিরিয়াল ভেঙে এক যুবক সামনে গিয়ে মোটরসাইকেল রাখতে গেলে অন্যরা বাধা দেয়। এর সূত্র ধরেই স্থানীয় দাউদ বাহিনীর সদস্যরা দেশীয় অস্ত্র নিয়ে সিরিয়ালে থাকা গ্রাহকদের উপর হামলা করে। এতে আহত হন রানা, শিমুল ও সবুজ নামের 3 জন। পরে ঘণ্টাব্যাপী সাতক্ষীরা যশোর মহাসড়ক অবরোধ করেন বিক্ষুব্ধ জনতা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় পুলিশ। ঠাকুরগাঁওয়ে তেল বিক্রি নিয়ে পাম্পের মালিক পক্ষের সাথে সংঘর্ষ হয়েছে গ্রাহকদের। এই ঘটনায় ক্ষুব্ধ বাইকাররা মহাসড়ক অবরোধ করে। প্রত্যক্ষদর্শীরা জানান, রেজা ফিলিং স্টেশনে সিরিয়াল ভেঙে কয়েকজনকে তেল সরবরাহ করা নিয়ে উত্তেজনা দেখা দেয়। এই নিয়ে গ্রাহকদের সাথে বাকবিতণ্ডা হয় পাম্পের লোকজনের। এক পর্যায়ে মারামারিতে জড়ায় তারা। পরে বিক্ষুব্ধ বাইকাররা 2 ঘণ্টা পঞ্চগড় ঢাকা মহাসড়ক অবরোধ করে রাখেন। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। এদিকে নাটোরে গ্রাহকদের মারধর করার অভিযোগ উঠেছে পাম্পের কর্মীদের বিরুদ্ধে। প্রত্যক্ষদর্শীরা জানান, রহিম ফিলিং স্টেশনে সকাল থেকেই ফুয়েল কার্ট দেখে গ্রাহকদের কাছে তেল বিক্রি করা হচ্ছিল। বিকেল 5টা পর্যন্ত তেল বিক্রির নির্ধারিত সময়ের পরও লাইনে ছিলেন শত শত বাইকার। পাম্প কর্তৃপক্ষ ওই সময় তেল বিক্রি বন্ধের ঘোষণা দিলে রাজশাহী ঢাকা মহাসড়ক অবরোধ করেন গ্রাহকরা। পুলিশের উপস্থিতিতেই পাম্প কর্তৃপক্ষ পরিবহন শ্রমিকদের নিয়ে গ্রাহকদের উপর চড়াও হয় বলে অভিযোগ ওঠে। মারধরে আহত হন 2 জন। কমছেই না রাজধানীর ফিলিং স্টেশনগুলোর সামনে দীর্ঘ লাইন আর জনমানুষের ভোগান্তি। গভীর রাত থেকেই সিরিয়ালে দাঁড়ান গ্রাহকরা। 12 থেকে 13 ঘন্টার অসহ্য অপেক্ষার পর যতটুকু তেল মেলে তা দিয়ে চলা যায় না একদিনও। অপেক্ষমান গাড়িগুলোর কারণে সড়কে তৈরি হচ্ছে দীর্ঘ যানজট। কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণের দাবি ক্ষুব্ধ গ্রাহকদের। রাইড শেয়ার করেন মোহাম্মদ কাউসার। দৈনিক তার জ্বালানি লাগে 4 থেকে 5 লিটার। অথচ 8 থেকে 9 ঘন্টা লাইনে দাঁড়িয়ে যেটুকু জ্বালানি পাচ্ছেন তাতে টেনে টুনে চলে একদিন। পরদিন আবারও দাঁড়াতে হয় লাইনে। এতে কর্মঘণ্টা আর রোজগার দুটোই কমছে। এখন 500 টাকা করে দিলে তো একদিন যাচ্ছে। আমি তো রাইড শেয়ারিং করলে তো দেখা যাচ্ছে 500 টাকা তেলে একদিন যাবে। ফিলিং স্টেশনগুলোর সামনে হাজারো মানুষের ভোগান্তি এখন নিত্যকার চিত্র। কাঠ ফাটা রোদে 12-13 ঘন্টা দাঁড়িয়ে অপেক্ষা, তাও পাম্পে মজুদ তেল পাবেন কিনা সেই নিশ্চয়তা নেই। দীর্ঘ অপেক্ষায় অসুস্থ হয়ে পড়ছেন অনেকে। আমি হার্টের রোগী, এখন পর্যন্ত কিছু খেতে পারি নাই।
তাহলে এই অবস্থা আমার কি হওয়া উচিত? তারপরেও এরা তেল দিতে সম্পূর্ণ তেল আমরা পাচ্ছি না, কাঙ্ক্ষিত তেল পাচ্ছি না। খাওয়া দাওয়া কালকে না খাই আইছিলাম, হোটেলে এখানে খাইছি। তেল ভরতে যে 6 থেকে 7 ঘন্টা চলে যাচ্ছে, যে টাইমে মানুষ ইনকাম করবে ওই টাইমটা তেলের ভরার পিছনে আর কি ব্যয় হয়ে যাচ্ছে। গভর্নমেন্ট কি স্টেপস নিচ্ছে আই হ্যাভ নো আইডিয়া। 2 দিন পর শুনতেছি জাহাজ আসতেছে বাট আমাদের তীরে আর ভিড়তেছে না আলটিমেটলি। বাচ্চা রেখে পড়াশোনা ওদের সবকিছু বাদ দিয়ে দীর্ঘক্ষণ 5-6 ঘন্টা লাইনে থেকে তেল নেওয়াটা এটা অবশ্যই আমাদের জন্য কষ্টকর একটা ব্যাপার। চলমান ভোগান্তিতে কিছুটা স্বস্তি এনেছে ফুয়েল পাস। মোটরসাইকেলে পাম্প ভেদে ফুয়েল পাসে মিলছে 1000 থেকে 1200 টাকার তেল, পাস ছাড়া মিলছে 500 থেকে 800 টাকার। পাম্প কর্তৃপক্ষ বলছে ডিপো থেকে চাহিদার 3 ভাগের 1 ভাগ তেল পাচ্ছেন তারা। অন্যদিকে গ্রাহকের চাহিদা স্বাভাবিকের তুলনায় কয়েক গুণ বেশি। দুয়ে মিলিয়ে তীব্র হচ্ছে এই সংকট। ফুয়েল পাস নিলে এখানে 1000 টাকা দিচ্ছে আর ফুয়েল পাস ছাড়া হচ্ছে 500 টাকা। এজন্য ফুয়েল পাস দিয়ে নিলে আমি মনে করি সুবিধা, তাহলে একবারে বেশি তেল নেওয়া যাবে। 5 ঘন্টা 4 ঘন্টা দাঁড়ায় থেকে আমি 1000 টাকা তেল পাচ্ছি অ্যাপসের মাধ্যমে। নর্মালি আসলে 500 টাকার তেল 1000 টাকার করে দিচ্ছি অ্যাপসে যারা আসতেছে, আর যারা নর্মাল আছে তাদেরকে 500 টাকা দিচ্ছি। ওনাদেরকে আমরা ইন্সপায়ার করতেছি যে ভাই আপনারা তাড়াতাড়ি অ্যাপসটা ডাউনলোড করেন, ফুয়েল পাস অ্যাপসটা ডাউনলোড করেন। তেল আমাদের বিক্রি করতে 5 ঘন্টা বা 6 ঘন্টাই লাগে, বিক্রি হয়ে গেল পাম্পও বন্ধ। তেলের মজুদ স্বাভাবিক বারবারই বলছে সরকার, অথচ কমছে না জনমানুষের এই ভোগান্তি। দ্রুতই সুনির্দিষ্ট দিক নির্দেশনা চায় ভুক্তভোগীরা। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করলে মূল্যস্ফীতি হবে, দরিদ্র হবে আরও মানুষ, বাড়বে কৃষি উৎপাদন ব্যয়ও। জনগণের প্রতি দায়বদ্ধতা থেকেই সেই পথে হাঁটেনি সরকার, এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তেতুমির। জ্বালানি এবং ভোজ্য তেলে বড় মজুদ থাকা প্রয়োজন ছিল। ইআরএফ এর আলোচনায় অন্য বক্তারা বলেছেন, অর্থনীতি যদি ভালো না হয়, রাজনীতিতে মাশুল দিতে হবে সরকারকে। মধ্যপ্রাচ্য যুদ্ধে বিশ্ববাজারে অস্থির জ্বালানি তেলের দাম। পরিস্থিতি কবে স্বাভাবিক হবে তা নিশ্চিত করে বলা কঠিন। আইএমএফ ঋণের অর্থ ছাড় করা নিয়েও বাড়ছে দুশ্চিন্তা। ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ইআরএফ এর অর্থনৈতিক স্থিতিশীলতা, আর্থিক সক্ষমতা ও সরকারের 180 দিনের পরিকল্পনা নিয়ে সেমিনারে উঠে আসে অর্থনীতির সার্বিক অবস্থা ও চ্যালেঞ্জ। ব্যবসায়ী নেতারা বললেন, বিনিয়োগের জন্য উপযোগী পরিবেশ দরকার। নানা কারণে, নানা অজুহাতে, বাংলাদেশ ব্যাংকের নানা রকমের ওই পলিসির দোহাই দিয়ে আমাদেরকে সহযোগিতা করছে না। মানে বিভিন্নভাবে ব্যাংকগুলি আমাদেরকে রপ্তানিকে ব্যাহত করছে। ইরিগেশনের পিছনে যে বিদ্যুৎ এবং ডিজেলটা খরচ হয়, সেটা যদি আমরা এই সোলারে কনভার্ট করতে পারি, তাহলে সেই বিদ্যুৎটা আমরা ইন্ডাস্ট্রিতে পেতে পারি। কারণ ইন্ডাস্ট্রি পরিচালনার জন্য 100% সোলার দিয়ে কখনোই সম্ভব না। ওয়েলথ সারচার্জ থেকে এখন ওয়েলথ ট্যাক্সে যেতে চাচ্ছি। এটা তো সেই সব জায়গায় এটা আঘাত করবে, যেসব জায়গাগুলোতে আমরা হাত দিতে পারি নাই এবং সেই জন্য এগুলো হয় নাই বছরের পর বছর। এবং অর্থনীতি যদি ভালো না হয়, রাজনৈতিকভাবে এটাকে মাশুল দিতে হবে। অনুষ্ঠানে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি না করার কারণ ব্যাখ্যা করেছেন প্রধানমন্ত্রীর অর্থ পরিকল্পনা উপদেষ্টা। আমরা যেহেতু জনগণের কাছে দায়বদ্ধ, মূল্যস্ফীতি উস্কে দিতে পারি না, কৃষকের উৎপাদন ব্যাহত করতে পারি না, দারিদ্র মানুষের সংখ্যা আরো বাড়াতে পারি না, বিনিয়োগের বৈপরীত্য যাত্রা যেখানে স্থগিত হয়ে গেছে বা কমে গেছে সেখানে যেতে পারি না। বলা হয়, বেইল আউট করতে আইএমএফ এর দ্বারস্থ হয় পতিত সরকার। তখন ঋণ শর্ত বড় বিষয় ছিল না, অর্থ ছাড়ই বড় ছিল। উপদেষ্টা জানান, বাজেটের 1 নম্বর পরিচালন ব্যয়ের খাত ঋণের দায় পরিশোধ। বেইল আউট করতে তারা আইএমএফ এর দ্বারস্থ হয় এবং তার যেহেতু জনগণের কাছে কোনো দায়বদ্ধতা ছিল না, তখন সে এমন সব শর্তে রাজি হয়, কারণ তার তো এই স্বজনতোষী পৃষ্ঠপোষকতা চালু রাখতে হবে। কি শর্ত আছে, সেটা কি বড় ছিল না অর্থের রিলিজ বড় ছিল? এখন আমাদের নর্ম হচ্ছে সেটাকে আমাকে রেসপেক্ট করতে হবে। 2 চুক্তির ক্ষেত্রে এটা প্রযোজ্য। উপদেষ্টা জানান, চলমান সামাজিক নিরাপত্তার কোনো কর্মসূচি এখনই বন্ধ করার পরিকল্পনা নেই সরকারের। সেটার একটা পদ্ধতি আছে এবং সেই পদ্ধতি আমরা পরীক্ষা নিই। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। আংশিকভাবে আকাশসীমা খুলে দিয়েছে ইরান।
এর ফলে দেশটির পূর্বাঞ্চলের আকাশসীমা দিয়ে চলাচল করতে পারবে আন্তর্জাতিক ফ্লাইটগুলো। এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। জানানো হয়, স্থানীয় সময় শনিবার সকাল 7টায় আকাশপথ খুলে দেওয়া হয়েছে। তবে ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইটগুলো বলছে এখনও ইরানের আকাশসীমা দিয়ে আন্তর্জাতিক কোনো ফ্লাইট যেতে দেখেনি তারা, বরং সংঘাত এড়াতে দীর্ঘপথ ঘুরে গন্তব্যে পৌঁছাচ্ছে বিমানগুলো। হরমুজ প্রণালী ঘিরে চলছে চরম নাটকীয়তা। জাহাজ চলাচলে খুলে দেওয়ার ঘণ্টাখানেক না পেরোতেই আবারও বন্ধ হলো গুরুত্বপূর্ণ জলপথটি। ইরানের স্পষ্ট বার্তা, মার্কিন অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত প্রণালী থাকবে সশস্ত্র বাহিনীর নিয়ন্ত্রণে। হরমুজ খোলার সিদ্ধান্তে বিশ্ব বাণিজ্যে স্বস্তি ফিরলেও আবারও দেখা দিল অনিশ্চয়তা। ইরানের ওপর মার্কিন ইসরায়েল আগ্রাসনের পর থেকেই কার্যত বন্ধ হরমুজ প্রণালী, যার জেরে বিশ্বের জ্বালানি খাতে তৈরি হয়েছে নজিরবিহীন অস্থিরতা। অস্থায়ী যুদ্ধবিরতিতে হামলা পাল্টা হামলা বন্ধ হলেও কাটেনি জলপথ ঘিরে অনিশ্চয়তা। গেল 24 ঘন্টায় তুঙ্গে নাটকীয়তা, যার শুরুটা ইরানি পররাষ্ট্রমন্ত্রীর এক পোস্টের জেরে। হরমুজ খুলে দেওয়ার ঘোষণা দেন আব্বাস আরাকচি। এরপরই ট্রুথ সোশ্যালে একই ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট। দিনভর চলে টানাপোড়েন। মার্কিন অবরোধ অব্যাহত রাখার সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে ওঠে তেহরান। ফের হরমুজ বন্ধ করার হুমকি দেন পার্লামেন্ট স্পিকার বাঘের কালিবাফ। তার পোস্টের কয়েক ঘন্টা পরই পুনরায় বন্ধ করা হলো জলপথটি। আইআরজিসি জানায়, অবরোধ প্রত্যাহারের আগ পর্যন্ত সশস্ত্র বাহিনীর কঠোর নিয়ন্ত্রণে থাকবে হরমুজ। শর্ত অনুযায়ী হরমুজ দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচলের অনুমতি দিতে সম্মত হয়েছিল ইরান, কিন্তু অবরোধের নামে জলদস্যুতা ও দখলদারিত্ব বজায় রেখেছে যুক্তরাষ্ট্র। তাই অতীত অবস্থায় ফেরানো হয়েছে জলপথটি, থাকবে ইরানি সশস্ত্র বাহিনীর কঠোর নিয়ন্ত্রণে। এমন পরিস্থিতিতে তেল বাণিজ্য স্বাভাবিক হওয়ার যে সম্ভাবনা তৈরি হয়েছিল তাও পড়ল অনিশ্চয়তায়। শিপিং ট্র্যাকিং ওয়েবসাইট মেরিন ট্রাফিক জানিয়েছে, যেসব জাহাজ জলপথের দিকে অগ্রসর হচ্ছিল বন্ধ হওয়ার ঘোষণায় এরই মধ্যে সেগুলো পাল্টেছে গতিপথ। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। হরমুজ প্রণালী বন্ধের নির্দেশ অমান্য করায় দুটি বাণিজ্যিক ট্যাঙ্কারে হামলা চালিয়েছে আইআরজিসি। জাহাজ কর্তৃপক্ষ এবং আন্তর্জাতিক সমুদ্র পথে নিরাপত্তায় নিয়োজিত কর্মকর্তাদের বরাতে এই তথ্য নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স। বলা হচ্ছে, ইরান বন্ধ ঘোষণা করার পরও একটি নৌবহর জলপথটি পাড়ি দেওয়ার চেষ্টা করে। এ সময় গান বোটের মাধ্যমে দুটি ট্যাঙ্কারে হামলা চালানো হয়, তবে এখনও এই হামলায় ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি। এদিকে এরই মধ্যে হরমুজ প্রণালী পাড়ি না দেওয়ার জন্য রেডিওর মাধ্যমে বাণিজ্যিক জাহাজগুলোকে সতর্ক বার্তা পাঠিয়েছে আইআরজিসি। এমন পরিস্থিতিতে আবারও গুরুত্বপূর্ণ পথটিতে অচলাবস্থার শঙ্কা তৈরি হয়েছে। পরিকল্পিত ব্যবস্থাপনা আর সুশৃঙ্খল আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে এবারের হজ যাত্রা। প্রথম দিন নির্ধারিত 14টি ফ্লাইটে সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা করবেন 5,500-এর বেশি হজযাত্রী। সৌদি অংশের ইমিগ্রেশন, বোর্ডিং পাস সহ যাবতীয় কার্যক্রম কম সময়ের মধ্যে এবং কোনো ধরনের হয়রানি ছাড়াই সম্পন্ন হওয়ায় তারা সন্তুষ্ট। চলতি বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় বাংলাদেশ থেকে মোট 78,500 জন হজ পালনে যাচ্ছেন সৌদি আরব। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে আল্লাহর ডাকে সাড়া দিয়ে পবিত্র হজের উদ্দেশ্যে যাত্রা শুরু। আমি আল্লাহর ঘর দেখতে যাচ্ছি, আমি রাসূলকে কবর জিয়ারত করতে পারতেছি, এটা সবচেয়ে আমার কাছে ভালো লাগে। আল্লাহর ঘরে যাওয়ার আবেগ, এটা তো আর আসলে প্রকাশ করা যাবে না। এটা উপরওয়ালা জানে আর আমি জানি। শুরু থেকেই পুরো প্রক্রিয়াটি ছিল সুশৃঙ্খল ও ঝামেলামুক্ত। দ্রুত সম্পন্ন হচ্ছে আনুষ্ঠানিকতা, যা আগের যে কোনো সময়ের তুলনায় অনেকটাই স্বস্তিদায়ক বলছেন মুসল্লিরা। বাইতুল্লাহ গিয়ে বাইতুল্লাহর ঘর ধরে আমরা পুরা মুসলিম উম্মার জন্য আমরা দোয়া করব। যা পরিস্থিতি দেখেছি আলহামদুলিল্লাহ খুবই ভালো। হজ অফিসের পরিচালক জানান, এবার আগেই ভিসা ইস্যু হয়েছে, যার ফলে কোনো ভোগান্তির সম্ভাবনা নেই। এবছরই প্রথমবারের মতো হজ ফ্লাইট শুরু হবার আগেই কিন্তু নিবন্ধিত হজযাত্রীদের ভিসা শতভাগ সম্পন্ন হয়েছে। আমরা আপনাদের মাধ্যমে সকল হজযাত্রীদেরকে এই বিষয়ে সবিনয় অনুরোধ করতে চাই যে তারা যেন প্রতিটা মুহূর্তে নুসুক কার্ড তাদের সঙ্গে রাখেন এবং নুসুক কার্ড অত্যন্ত যত্নের সাথে সংরক্ষণ করেন। বাংলাদেশের প্রথম হজ ফ্লাইটটি 419 জন যাত্রী নিয়ে স্থানীয় সময় ভোর 4:30টায় সৌদি আরবে পৌঁছায়। এখানে সৌদিয়ানরা প্লাস এখানে যারা বাঙালি আমাদের এমবেসি থেকে ছিলেন, ওনারা সবাই আমাদেরকে রিসিভ করেছে খুব কর্ডিয়ালি। তাদের যে ব্যবস্থাপনা আমি এখানে দেখেছি এবং আমার বাংলাদেশ থেকেও যে ব্যবস্থাপনা এসেছে, আমি এতে অত্যন্ত খুশি হয়েছি। হজযাত্রী পরিবহনে কাজ করছে 3টি বিমান সংস্থা, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি এয়ারলাইন্স ও ফ্লাইনাস। ঢাকা ছাড়াও চট্টগ্রাম, সিলেট বিমানবন্দর থেকে পরিচালিত হচ্ছে হজ ফ্লাইট।
ইবাদতের এই সফরে স্বস্তির শুরু শেষ পর্যন্ত বজায় থাকবে এমনটাই প্রত্যাশা হজ যাত্রীদের। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। শেষ দিনে সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নিচ্ছেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান সহ স্থায়ী কমিটির সদস্যরা। রাজধানীর গুলশান কার্যালয়ে হচ্ছে এই সাক্ষাৎকার। বিকাল 4টায় শেষ দিনের সাক্ষাৎকার শুরু হয়। ঢাকা, চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা ও ময়মনসিংহ বিভাগের প্রার্থীরা আজ সাক্ষাৎকার দিচ্ছেন। জানান, যোগ্যদের মনোনয়ন দেয়া হলে দলীয় সিদ্ধান্ত মেনে নেবেন তারা। তবে বিতর্কিত কিংবা 5 আগস্টের পর বিএনপিতে যোগ দেয়াদের মনোনয়ন বা না দেওয়ার আহ্বান জানানো হয়। মনোনয়ন বোর্ডের সদস্যরা প্রার্থীদের কাছ থেকে দেশ ও নারী অগ্রযাত্রায় নিজেদের পরিকল্পনা জানতে চান। আগামীকাল বা সোমবার 36 আসনে বিএনপি তাদের সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়ন তালিকা ঘোষণা দেবে। পার্টির সিদ্ধান্ত আমরা সবসময় মেনে নিয়েছি, সামনেও মেনে নিব। তবে 17 বছর যে জেল জুলুম অত্যাচার, আশা করি পার্টি মূল্যায়ন করবে ইনশাল্লাহ। নারী নিয়ে কাজ করব, আমরা যে যা করতে পারি সেগুলো আমরা বলেছি পজিটিভ, সবকিছু পজিটিভ, ইনশাল্লাহ ভালো কিছুই হবে। আমি অত্যন্ত আত্মবিশ্বাসী, কারণ আমাদের পিএম উনি একটা উন্নত কান্ট্রিতে ছিলেন 17 বছর। উনি অনেক কিছু শিখেছেন, অনেক কিছু দেখেছেন। উনি অনেক সহনশীল এবং ধৈর্যশীল একজন ব্যক্তি। যারা পরীক্ষিত সৈনিক তাদেরকেই সম্ভবত মনোনয়ন দিবে। এই জন্য আমি আশাবাদী যে যেহেতু আমরা অনেক কষ্ট ত্যাগ তিতিক্ষা করেছি, এখন আমি আশা করি বিএনপি একটা উদ্যোগ নিবে যে আমি যেহেতু একজন ট্রেনার হিসেবে কাজ করছি 11 ইয়ার্স, হয়তো আমরা একসাথে কাজ করার সুযোগ পেলে আমরা আন্তর্জাতিক মহলে সেই সমস্ত রিসোর্সগুলো আমার দেশের কাছে নিয়ে আসব। আগামী 2 জুলাই থেকে শুরু হচ্ছে এই বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট HSC ও সমমান পরীক্ষা। শিগগিরই শিক্ষা বোর্ডগুলোর পক্ষ থেকে বিস্তারিত সময়সূচি জানানো হবে। সাইলেন্ট বহিষ্কার নিয়ে যমুনা টেলিভিশন শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলে তিনি তা বাতিলের নির্দেশ দেন। শিক্ষার্থীদের উদ্বিগ্ন না হওয়ার পরামর্শও দিয়েছেন মন্ত্রী আনাম এহসানুল হক মিলন। এবারের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ও সমমান পরীক্ষা সব বোর্ডেই হচ্ছে অভিন্ন প্রশ্নপত্রে। এ অবস্থায় পরীক্ষা শুরুর তারিখ নিয়ে শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের মাঝে ব্যাপক আগ্রহ। সরকারি ছুটির দিন শনিবার মন্ত্রণালয়ে এই বিষয়ে সিদ্ধান্ত নিতে বসে বৈঠক। পরে যমুনা টেলিভিশনকে শিক্ষামন্ত্রী জানান, সবকিছু ঠিকঠাক থাকলে জুলাই হবে HSC পরীক্ষা। আমরা ইন্টারমিডিয়েট পরীক্ষা HSC সেটা আমরা জুলাই 2 তারিখে শুরু করব এবং উইদিন এ উইক আমরা তাদের রুটিন দিয়ে দিচ্ছি এবং উইদিন 5 উইকস আমরা পরীক্ষা শেষ করব। এটা হচ্ছে আজকে স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করার পরে সিদ্ধান্ত। এ সময় আসন্ন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট SSC ও সমমান পরীক্ষা নিয়েও কথা বলেন মন্ত্রী। এই সামনে যে 21 তারিখে SSC পরীক্ষা সমমানের পরীক্ষা শুরু হয়েছে, বিশেষ করে পরীক্ষা পরিচালনা সংক্রান্ত নীতিমালা 2026-এর 29 নম্বর অনুচ্ছেদ মন্ত্রীর নজরে আনা হয়। সেখানে নীরব বহিষ্কারের বিষয়ে বলা আছে, প্রকাশ্যে বহিষ্কার করলে যদি আইন শৃঙ্খলার অবনতির সংখ্যা থাকে অথবা দায়িত্বে নিয়োজিতদের নিরাপত্তা বিঘ্নিত হয় তাহলে নীরব বহিষ্কার করা যাবে। এ আইনের অপব্যবহার হতে পারে ভেবে বিষয়টি নিয়ে পরীক্ষার্থীদের মাঝে ব্যাপক ভীতির সঞ্চার হয়েছে। নীরব বহিষ্কার বলে কোনো শব্দ থাকতে পারে না, প্রত্যেকটা আইনি ডিউ প্রসেস হতে হবে। অর্থাৎ আপনি ক্লাসরুমে নকল করেছেন কি করেননি সেটা সেখানেই আপনাকে প্রমাণিত হতে হবে। নীরবে কেউ বাড়িতে বসে কাউকে বহিষ্কার করতে পারে না, এটা আইনগত প্রযোজ্য নয়। পরে দ্রুত নীতিমালা সংশোধন করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন মন্ত্রী। তারা যেন পরীক্ষা ঠিকমতো নেন, মানসম্মত লেখাপড়া করান, আমরা সেদিকে যাচ্ছি, আমরা পরীক্ষার্থীদের পিছনে ছুটছি না। আল আমিন হক অহন, যমুনা নিউজ, ঢাকা। বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের দাম পুনর্নির্ধারণ করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী লিটারে 20 টাকা বাড়িয়ে অকটেনের নতুন দাম নির্ধারণ হয়েছে 140 টাকা, 19 টাকা বাড়িয়ে পেট্রোল 135 এবং 15 টাকা বাড়িয়ে ডিজেলের নতুন দাম নির্ধারিত হয়েছে 115 টাকা লিটার। দাম বেড়েছে কেরোসিনেরও, লিটার প্রতি নতুন দাম 130 টাকা। শনিবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক বার্তায় এই মূল্য সমন্বয়ের কথা জানানো হয়। পুনর্নির্ধারিত এই দাম রবিবার থেকে সারা দেশে কার্যকর হবে। মন্ত্রণালয়ের বার্তায় জানানো হয়েছে, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য বজায় রাখতে দেশের বাজারেও এই দাম সমন্বয় করা হয়েছে। দর্শক, এই ছিল রাতের বাংলাদেশে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।